ছাড় পাচ্ছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি। আর এই সহায়তা পেতে বিভিন্ন আর্থিক খাতে আনতে হয়েছে সংস্কার, যা এখনো চলমান। কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকে। এ নিয়ে আলোচনা করব, জানাবো সপ্তাহ শেষের পুঁজিবাজার, আমদানি রপ্তানি, বন্দর ও হাটের খবর। থাকছে সুমিষ্ট গাছ পাকা আমের খবরও। ভাগশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর একটি প্রতিনিধি দল 15 দিন ঢাকায় অবস্থান শেষে কাল জানিয়েছে তাদের সন্তুষ্টির কথা। হয়েছে স্টাফ লেভেল চুক্তি। তৃতীয় কিস্তিতে $1152 মিলিয়ন ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এই দীর্ঘ সফরে আইএমএফ 10 সদস্যের প্রতিনিধি দল ব্যাংক রাজস্ব সহ গুরুত্বপূর্ণ সব আর্থিক খাতের অংশীজনদের সাথে আলোচনা করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে নানান পরামর্শ দিয়েছে। আমরা সেই সকল পরামর্শ, যা ইতিমধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু বাস্তবায়নের অপেক্ষায়, তার সম্পর্কে জানবো। তার আগে দেখে নেই আইএমএফ এর ঋণের তথ্য। আইএমএফ এর প্রথম ঋণ আসে 2022 সালের ফেব্রুয়ারি মাসে। জানুয়ারির 30 তারিখে তারা অনুমোদন দিয়েছিল। ফেব্রুয়ারির 2 তারিখে তারা $476 মিলিয়ন ঋণ পাঠায় বাংলাদেশকে। এর পরবর্তী কিস্তিতে $682 মিলিয়ন ঋণ আসে ডিসেম্বরে গত, এবং তৃতীয় কিস্তির যে ঋণ সেটি ছাড় হতে পারে চলতি মাসেই, যার পরিমাণ $1152 মিলিয়ন। আমরা দেখতেই পাচ্ছি যে আগের যেই দুটি ঋণ রয়েছে সেই দুটি ঋণের প্রায় দ্বিগুণ এবার যে তৃতীয় কিস্তির যে ঋণটি রয়েছে সেটি। অর্থাৎ এই আইএমএফ এর যেই চুক্তি ছিল সেই অনুযায়ী এই কিস্তিতেও ঋণের পরিমাণ 600 থেকে 700 মিলিয়ন ডলারের মাঝামাঝি থাকার আশা ছিল। তবে সেখান থেকে যখন বাংলাদেশের প্রয়োজনের কথা তুলে ধরা হলো বাংলাদেশের বিভিন্ন খাত থেকে, তখন তারা বললেন যে যেই পরিবর্তনগুলো, যে কাঠামোগত এবং পরিমাণগত পরিবর্তনগুলো বাংলাদেশকে আনতে বলা হয়েছিল আর্থিক বিভিন্ন খাতে, সেগুলো বাংলাদেশ আনতে সক্ষম হয়েছে এবং তাতে প্রশংসায় ভাসিয়েছে আইএমএফ। সাথে জানিয়েছে যে ঋণের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় কিস্তিতে যে ঋণ আসছে সেটি গত দুই কিস্তির প্রায় 2 কিস্তি মিলিয়ে যেটি ঋণ সেটির সমান। অর্থাৎ বলা যায় যে $4.7 বিলিয়ন যেই আইএমএফ এর ঋণ 2026 সাল পর্যন্ত বাংলাদেশ পেতে যাচ্ছে, তার প্রায় অর্ধেক পরিমাণ এই তৃতীয় কিস্তি পাওয়ার সাথে সাথে বাংলাদেশের কাছে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখছিলাম যে ঋণের চিত্র। এবারে আমরা দেখতে চাই যে সকল পরামর্শ আইএমএফ দিয়েছিল তার মধ্যে একটি পরামর্শ কার্যকর হয়েছে আজ থেকে। সেটি হলো নীতি সুধার, বাজার ভিত্তিক করা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য তফসিলি ব্যাংকগুলোকে যেই ঋণ দেয় সেই ঋণে যে সুধার সেটি বাজারের উপরে ছেড়ে দেওয়ার প্রস্তাবনা দিয়েছিল আইএমএফ, এবং সেটি সংস্কার করা হয়েছে। আজ থেকে চালু হয়েছে এই নতুন বাজার ভিত্তিক ব্যাংক ঋণ সুধার, যেখানে নীতি সুধার ঠিক করা হয়েছে 8% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.50%। এই নীতি সুধারের যে করিডোর, সেই করিডোরের ঊর্ধ্বসীমা 9.5% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10% করা হয়েছে, এবং নিম্নসীমা 6.5% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 7% করা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি, যেহেতু নীতি সুধার বাড়ছে, নীতি সুধার বা রেপো রেট বাড়ার সাথে সাথে রিভার্স রেপো রেট সেটিও বাড়ে। যদিও রিভার্স রেপো রেট হচ্ছে যেই রেটে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে অর্থ তুলে নেয়, বাজারে তারল্য কমিয়ে আনা, মূল্যস্ফীতি কমানোর একটি বড় মাধ্যম, এবং সেটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করার চেষ্টা করছে, যার ফলে নীতি সুধার বাড়িয়ে আমাদের দ্বিতীয় প্রান্তিকের যে মুদ্রানীতি সেটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন সেটি বাজার ভিত্তিক করা হলো, অর্থাৎ ইচ্ছা করে নীতি সুধার আর বাড়ানো যাবে না। তবে ব্যাংক ঋণে ব্যয় বাড়ছে, যেহেতু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুদ দিয়ে ঋণ নিচ্ছে, সেহেতু যখন গ্রাহকরা ব্যাংক থেকে ঋণ নেবেন তাদেরও বেশি পরিমাণ সুদ দিতে হবে ব্যাংকগুলোকে। আমরা দেখছিলাম ঋণের চিত্র। এবার আমরা একটু দেখে নিই যে বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যে একটি পরিবর্তন এসেছে। সেটি ক্রলিং পেগ পদ্ধতিতে এবার লেনদেন শুরু হয়েছে। ক্রলিং পেগ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বৈদেশিক মুদ্রার দাম একটি ঊর্ধ্বসীমা এবং একটি নিম্নসীমার মাঝামাঝি অবস্থান করবে, এর বেশি বা কম হবে না। সেই ক্রলিং পেগ পদ্ধতিতে লেনদেন শুরু হয়েছে, এবং ক্রলিং পেগ পদ্ধতিতে যেটি ডলারের বিনিময় মূল্য বেঁধে দেওয়া হয়েছে 117 টাকা। এটিকে মিড রেট বলা হয়, ক্রলিং পেগ মিড রেট, সেটি দেওয়া হয়েছে 117 টাকা। এর কমে ব্যাংকগুলো দিতে পারবে এবং এর বেশিতেও দিতে পারবে, তবে সেটি খুব বেশি হবে না বা খুব কম হবে না। আমরা একটু দেখে নিই যে বিগত বছরগুলোর সাথে টাকার সাথে ডলারের যে বিনিময় মূল্য, জানুয়ারি 2024-এ 110 টাকা পর্যন্ত ছিল। এরপরে সেটি কিন্তু ক্রলিং পেগ পদ্ধতিতে 117 টাকা নির্ধারণ করে দেওয়া হলো। যদিও খোলা বাজারে এর একটা প্রভাব রয়েছে। আপনারা জানেন যে খোলা বাজারে ব্যাংক
যেই দামে ডলার পাচ্ছে তার চেয়েও কিছুটা বেশি দামে ডলার পাওয়া কেনা বেচা হয়। তো সেক্ষেত্রেও এই ক্রলিং পেগ পদ্ধতিটি কার্যকর হবে বলে আইএমএফ পরামর্শ দিচ্ছে এবং বাংলাদেশ সেটি আসলে ইতোমধ্যেই কার্যকর করেছে, যা আজ থেকে কার্যকর হয়েছে। আমরা একটু যখন দেখছিলাম যে টাকার মান কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ টাকার অবমূল্যায়ন হলো, সেক্ষেত্রে মূল্যস্ফীতির একটা শঙ্কা থেকে যায়। আমরা একটু মূল্যস্ফীতির যেই চিত্র রয়েছে সেটি দেখে নিতে চাই যে এ পর্যন্ত মূল্যস্ফীতি বেড়ে চলেছে, যেটি কমানোর জোর তাগিদ দিয়েছিল আইএমএফ। যদিও কমানো যায়নি, তারপরও তারা সন্তোষ প্রকাশ করছে। মার্চ মাস পর্যন্ত মূল্যস্ফীতির হালনাগাদ পাওয়া যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতো এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতো। সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে 9.59% মূল্যস্ফীতি ছিল, ফেব্রুয়ারিতে 9.66, মার্চ মাসে 9.81। যদিও বাংলাদেশের বাজেট পরিকল্পনায় মূল্যস্ফীতি আরও অনেকটা কমিয়ে আনার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তারপরেও যখন ডলার রেট বাড়ানো হলো এই ক্রলিং পেগে মূল্যস্ফীতি কিছুটা সাময়িকভাবে বেড়ে যেতে পারে। পরবর্তীতে সেটি যদি বাজারের অর্থের প্রবাহ সার্বিকভাবে কমিয়ে আনা হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেক্ষেত্রে মূল্যস্ফীতি আবারও কমে আসার সম্ভাবনা রয়েছে। এবারে যাচ্ছে অন্য প্রসঙ্গে। পায়রা বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে বন্দরে জাহাজ ভিড়েছে 993টি। আমদানি রপ্তানির বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে চলতি বছরে কি পরিমাণ পণ্য পায়রা বন্দর থেকে আমদানি রপ্তানি হলো এবং বন্দরের রাজস্ব এতে কতটা বৃদ্ধি পেল? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হচ্ছে পায়রা, আর এই পায়রা বন্দরকে ঘিরেই কিন্তু দক্ষিণ অঞ্চলের যে অর্থনৈতিক ভাবটা আরো চাঙ্গা হয়ে উঠেছে। তো এখানকার যে 1 মে 2023 থেকে 30 এপ্রিল 2024 এই এক বছরে এখানে মোট জাহাজ এসেছে 992টি এবং এতে বৈদেশিক জাহাজ এসেছে 108টি এবং দেশি জাহাজ এসেছে 884টি। তো এই জাহাজগুলোতে শুধু আমদানি করা হয়েছে এখানকার এলপিজি গ্যাস, ক্লিংকার এবং পাথর এবং এখানকার যে বিদ্যুৎ কেন্দ্রের যে কয়লা রয়েছে সে সকল কয়লাও কিন্তু এখানে আমদানি করা হয়েছে, কিন্তু রপ্তানি এখনো শুরু হয়নি। তবে এর থেকে যে পণ্য আমদানি হয়েছে 46,96,690 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে পায়রা বন্দরের মাধ্যমে। এর মাধ্যমে সরকার রাজস্ব আদায় করেছে 402,73,16,268 টাকা আয় করেছে, এমনটি নিশ্চিত করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। তো আপনি জানেন যে পায়রা বন্দরকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই পটুয়াখালী জেলা সদর পটুয়াখালী আউলিয়াপুরে প্রায় 410 একর জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ যে ইপিজেড নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে এখানে ইপিজেড নির্মাণ করবেন। ইতিমধ্যেই কিন্তু জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। তো একথা বলা যায় যে পায়রা বন্দরকে কেন্দ্র করে যে সৌদি এবং ডেনমার্ক সরকার কিন্তু এখানে বিনিয়োগ করতে যাচ্ছেন এমনটি নিশ্চিত করছে বন্দর কর্তৃপক্ষ। তো বন্দর কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে 2016 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু এখানে বিপুল পরিমাণে রাজস্ব আয় করেছে এবং তারা প্রত্যাশা করছে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই দেশের দ্বিতীয় অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে, এমনটি প্রত্যাশা এখানকার ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, ধন্যবাদ। সহকর্মী জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন পায়রা বন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে আমদানির ফলে রাজস্ব বেড়েছে অনেকটা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর ভাগশেষ আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। জানেন যে ডলার রেট বেড়ে যাওয়ার সিদ্ধান্তে গতকালই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতন ঘটে এবং আজকেও সেই সূচক ঘুরে দাঁড়ায়নি। আমরা সপ্তাহের শেষ দিনের লেনদেন একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি। এদিন সকাল 10টা নাগাদ লেনদেন শুরু হয়ে ধারাবাহিকভাবে 11টা পর্যন্ত পতন থাকে। 11টা থেকে 12টা অবধি লেনদেনে ইতিবাচক ধারা দেখা যায়, তবে তারপরে ধারাবাহিকভাবে
প্রধান সূচক পড়েছে। প্রধান সূচক দিন শেষে 29.73 পয়েন্ট কমে 5,661.04 পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে 911 কোটি 37 লক্ষ টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। 258টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, 93টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দাম অপরিবর্তিত রয়েছে 41টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা দেখতে চাই এই চলতি সপ্তাহে পুঁজিবাজারে যে সকল কোম্পানি পর্ষদ সভা ডেকেছে এবং যে সকল কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে তাদের বিস্তারিত তথ্য। আমরা পুরো সপ্তাহের লেনদেনের চিত্র দেখতে পাচ্ছি, যেখানে এই সপ্তাহের প্রথম দিন লেনদেন হয়েছিল 817 কোটি 76 লাখ টাকার। দ্বিতীয় দিনে 1000 কোটি লেনদেন ছাড়িয়ে যায়। তৃতীয় দিনও লেনদেন 1000 কোটির উপরে হয়েছে, যেটি বেশ ইতিবাচক। শেয়ার দর কমার নিম্ন সীমা 3% বেঁধে দেওয়ার পরে সূচকের বড় উত্থান দেখা গেছে চলতি সপ্তাহে 76 পয়েন্ট এবং 34 পয়েন্ট। প্রথম দুদিন সূচক বেড়েছে, অর্থাৎ দুদিন সম্মিলিতভাবে 100 পয়েন্টের বেশি সূচক বেড়েছে। এরপরে আমরা দেখতে পাই যে মঙ্গলবার থেকে সূচকের কিছুটা পতন ঘটে, তবে মঙ্গলবারও লেনদেন টাকার অঙ্কে বেশি হয়েছে। 1108 কোটি 34 লাখ টাকার লেনদেন হয়েছে। তবে গতকাল ডলারের দাম বৃদ্ধির খবর এবং টাকা অবমূল্যায়নের খবরে শেয়ার বাজারে লেনদেন কমেছে। 1000 কোটির নিচে নেমে আসে লেনদেন। সূচকের পতন হয় 34 পয়েন্ট এবং আজকে 29 পয়েন্ট সূচকের পতন হয়েছে। আমরা দেখে নেব যে চলতি সপ্তাহে আজকের দিনে যারা লভ্যাংশ ঘোষণা করেছে তাদের তথ্য। এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে 10% লভ্যাংশ। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড নগদ 17% লভ্যাংশ ঘোষণা করেছে, 2 টাকা 84 পয়সা শেয়ার প্রতি মুনাফা। এবি ব্যাংক বোনাস 2% লভ্যাংশ ঘোষণা করেছে, 1 টাকা 2 পয়সা ইপিএস বা শেয়ার প্রতি লভ্যাংশ দিয়েছে তারা। আমরা দেখে নিতে চাই যে এই সপ্তাহে যারা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাদের তথ্য। এনআরবিসি ব্যাংক, ইউনাইটেড ফিনান্স লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইপিডিসি ফিনান্স লিমিটেড, এক্সিম ব্যাংক, তাদের সকলের পর্ষদ সভা ছিল আজ। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, আইডিএলসি ফিনান্স, এসবিএসসি ব্যাংক, তাদের পরবর্তী আগামী সপ্তাহে রয়েছে পর্ষদ সভার তারিখ। আর বাকি 4টি প্রতিষ্ঠানে আজকের দিনে পর্ষদ সভা ছিল। নিচে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। বলছিলাম জানাবো মিষ্টি মধুর আমের খবর। সাতক্ষীরায় আজ মৌসুমের প্রথম আম পাড়া হয়েছে। মুম্বাই গোলাপখাস গোবিন্দভোগ আম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করছেন বাগান মালিকরা। নিয়ে বিস্তারিত জানাতে জেলার বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আজকে মৌসুমের প্রথম আম পাড়া হলো, আপনার পেছনে দেখছি যে কাজ করছেন সেই আম বাজারজাতকরণের জন্য। জানাবেন যে এই আমে কতটা পরিপক্ক হয়েছে এবং বাজার দর কেমন এবার? শাফিন, এবার কিন্তু আম পরিপক্কর বিষয়টি কিন্তু প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে কিন্তু সেভাবে নজরদারি করা হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে আসলে চাষাবাদের কারণে কিন্তু প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়েছে সাতক্ষীরায়। এবছর 50,000 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে, এমনটি বলছে কৃষি বিভাগ। এখানকার প্রশাসন থেকে বলা হচ্ছে তারা যারা অপরিপক্ক আম যাতে কোনোভাবেই বাজারজাত কোনো ব্যবসায়ী করতে না পারেন, সেজন্য তারা বিশেষভাবে নজরদারি রেখেছিলেন এবং বাজারের মনিটরিং ব্যবস্থা তারা রেখেছেন। এজন্য তারা এইবার আম ভাঙার ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডার নির্ধারণ করে দিয়েছেন। আজকে যেহেতু 9 তারিখে আজকে 2টি জাতের আম এবং বিশেষ করে বৈশাখী যে সমস্ত আম আগাম পাকে সেই জাতের আমগুলো কিন্তু ভাঙা হচ্ছে। এবং এখানকার বাগান মালিকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা যে আমগুলো আজকে বাজারজাত করছেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আম এসেছে গোপালভোগ এবং
বিশেষ করে গোপালভোগ এবং হচ্ছে গোলাপ খাস, এই দুটি আমি বাজারে বেশি এসেছে। আমরা যেটি দেখেছি বেলা 10টা থেকে বেলা 12টা পর্যন্ত এখানে 2 ঘন্টার একটি বাজার হয়, আমের বাজার। সেই বাজার শেষে কিন্তু আর আম বিক্রি হয় না। আমরা এসে বাজার যে দেখেছি, এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আজকে অনেকেই ক্রেতা এসেছেন যারা আম কিনতে পারেননি, এবং যারা কিনেছেন তারা বেশ ভালো দামে আজকে আমটি কিনেছেন। আজকে এখানে 2200 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত কিন্তু প্রতি মন আম বিক্রি হয়েছে। এখন এই আমগুলো সারাদিনের পরিশ্রম শেষে যারা পাইকারি যারা ক্রেতা আমরা কিনেছেন, যে আমগুলো যারা দেশের বিভিন্ন মোকাম থেকে এসে, তারা এই আমগুলো এখন এই প্যাকেটজাত করছেন, প্যাকেজিং করে তারা আজকে রাতেই ট্রাকে করে সেটি দেশের বিভিন্ন যে মোকাম রয়েছে সেই মোকামগুলোতে তারা নিয়ে যাবেন আগামীকালকের বাজার ধরার জন্য। এবং এই যে আমগুলো আগামী কয়েকদিন 2-3 দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকার যে বাজার রয়েছে সেখানে কিন্তু পাকা আম সেটি চলে যাবে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এবছর আমের দামটি একটু বেশি থাকবে, কারণ এই মৌসুমে আমের উৎপাদন কিছুটা কম হয়েছে। আর এছাড়া তাপদাহ এবং বিভিন্ন কারণে কিন্তু এবছর আমের উৎপাদন কিছুটা কম, যার ফলে দাম কিছুটা বেশি থাকতে পারে। আগামী 21 মে থেকে এখানকার সবচেয়ে জনপ্রিয় যে আমটি রয়েছে হিমসাগর, ল্যাংড়া, এই আমগুলো ভাঙা হবে। তখন আমের বাজারে প্রচুর পরিমাণে আম আসবে, তখন আমের দাম কিছুটা কমতে পারে। তো এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আমার কাছে আমবাজারের সবশেষ তথ্য। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন বছরের প্রথম আম পাড়া হয়েছে আজই এবং সেগুলো বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে। বলছিলেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনে বৈশাখী বা আগাম সিজনের যেই আমগুলো রয়েছে সেগুলো পাড়ার কথা এবং সেগুলো পাড়া হয়েছে গাছ থেকে। আমের যেই উৎপাদন তাতে বেশ খুশি বাগান মালিকরা, সেটি বোঝা যাচ্ছে। তবে তারপরেও বাজারে দাম থাকতে পারে কিছুটা বেশি বলছিলেন সহকর্মী, কারণ এবছর যেহেতু একটু বেশি তাপপ্রবাহ দেখা গেছে, সাথে এবছর কিছুটা শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হয়েছে, যার ফলে আমের ফলন বা উৎপাদন নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এই নিয়ে সহকর্মী বলছিলেন যে দাম হয়তো একটু বেশি হতে পারে, তবে তারপরও বছরের যেই সবচেয়ে মিষ্টি আমগুলো 21 মে থেকে সেগুলো আসছে, পারা হবে, সেগুলো জানাচ্ছিলেন। এবারে আমরা একটু খবর নিতে চাই। পেঁয়াজের ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলেও শুল্ক জটিলতায় পেঁয়াজ আমদানি করতে পারছে না হিলির আমদানিকারকরা। লোকসানের আশঙ্কায় আমদানি করছে না ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানতে চাই, সহকর্মী সোহেল রানা রয়েছেন হিলি স্থলবন্দরে, তার সাথে যুক্ত হচ্ছে। সোহেল, জানাবেন যে ভারত যেই রপ্তানি মূল্য বেঁধে দিয়েছে পেঁয়াজের ক্ষেত্রে, সেটি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কতটা যৌক্তিক এবং তারা কি দাবি করছেন যে কি দামে পেঁয়াজ ছাড়লে তারা আমদানি করতে পারেন? শাফির, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 5 মাস পর ভারত পেঁয়াজের যে রপ্তানি নিষেধাজ্ঞা সেটি কিন্তু গত শনিবার তুলে নেয়। তারপর থেকে হিলি স্থলবন্দরে যারা আমদানিকারক ছিল তারা কিন্তু বাংলাদেশের যে আইপি অনুমোদন লাগে সেই আইপি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে মোটামুটি এখন পর্যন্ত 25 থেকে 26 জন আমদানিকারক প্রায় 35 থেকে 36 হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছে এবং সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো এলসি দিয়ে থাকেন সেই ব্যাংকগুলোতে তারা যোগাযোগ করেছেন। তবে এখানে পেঁয়াজ আমদানিতে একটি বড় জটিলতা দেখা দিয়েছে। ভারত অভ্যন্তরে যে ভারতের সরকার শুল্ক আরোপ করেছেন 40%, সেই শুল্ক জটিলতার কারণে বাংলাদেশের আমদানিকারক যারা রয়েছেন তারা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারছে না। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটি বলছেন যে ভারত অভ্যন্তরে পেঁয়াজের যে দাম সেটি 20 থেকে 25 টাকার মধ্যে পড়বে এবং সেই পেঁয়াজ কিন্তু বাংলাদেশে এনে কিন্তু 30 থেকে 35 টাকার মধ্যে বিক্রি করা সম্ভব। তবে ভারত যে শুল্কটি আরোপ করেছে 40%, এই শুল্ক দিয়ে যদি পেঁয়াজ আমদানি করে সেক্ষেত্রে সেটি 77 থেকে 75 টাকা পর্যন্ত কিন্তু কেজি দর পড়ে যাবে। সেক্ষেত্রে বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়বে। এই লোকসানের আশঙ্কায় তারা কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আনছেন না। তারা বলছেন যদি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে শুল্ক প্রত্যাহার করা যায় সেক্ষেত্রে পেঁয়াজ আমদানি করা সম্ভব। তো এই ছিল শাফিন আমার কাছে হিলি থেকে পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন যে ভারতের উচ্চ শুল্কের কারণে পেঁয়াজ আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন দেশের ব্যবসায়ীরা। এ ছিল আজকের ভাগশুষ আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekontv।